তাহলে লাস্ট ক্লাসে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি স্টার্ট করেছিলাম। আর ক্রিস্টাল ফিল্ড থিওরি কি বলে, যে যখন লাইগেন্ডস মেটালের কাছে আসে তখন ইলেকট্রনিক রিপালশনের জন্য কি হয়, তোমার ডি অরবিটাল স্প্লিট হয়ে যায়। আর যারা টেট্রাহেড্রাল মানে যাদের কোঅর্ডিনেশন নাম্বার 4, তাদের স্প্লিটিংটা ডিফারেন্টলি হয়। আর যারা অক্টাহেড্রাল তাদের স্প্লিটিংটা ডিফারেন্টলি হয়, রাইট? এবার আম, যারা লাস্ট ক্লাস করেছো তারা একটু আমাকে দেখে জানাও যে ফ্যাক্টরস অফ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি কি স্টার্ট হয়েছে না হয়নি। আই থিঙ্ক হয়ে গেছে। ফার্স্ট আই থিঙ্ক একটা ফ্যাক্টর হয়েছে, আই থিঙ্ক সেকেন্ড ফ্যাক্টর থেকে আই থিঙ্ক বাকি আছে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, হ্যাঁ রাইট, আমরা একটা করেছিলাম হচ্ছে অক্সিডেশন নাম্বার। তো ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি ফ্যাক্টরস অ্যাফেক্টিং ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি কথাটার মানে কি, যে ডি ব্লকের যে স্প্লিটিং হবে তার গ্যাপটা কত হবে, রাইট? তো এখানে আমরা ফার্স্ট ফ্যাক্টর অলরেডি পড়েছি, অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার অফ মেটাল, অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল আয়ন। আর আমরা কি বললাম, সিএফএসসি কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সেন্ট্রাল মেটাল আয়ন। যত বেশি তোমার অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল আয়ন, higher the oxidation number of the central metal, higher will be the splitting. আর একটা নিউমেরিক্যাল, আর এই রিজনটা আমরা করেছি তার সঙ্গে একটা নিউমেরিক্যালে আমরা ক্লাসটা এন্ড করেছিলাম। নেক্সট তোমরা সেকেন্ড ফ্যাক্টর লিখবে হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি, কমপ্লেক্স জিওমেট্রি, জিওমেট্রি অফ কমপ্লেক্স। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে জিওমেট্রি অফ কমপ্লেক্স। এবার জিওমেট্রি অফ কমপ্লেক্স এর উপর কিভাবে ডিপেন্ড করে, আমরা জানি যে অক্টাহেড্রাল কমপ্লেক্সে স্প্লিটিং বেশি হয়, রাইট? ইট ইজ হায়ার। কেন হয়? বিকজ আমরা একটা রিলেশন পড়েছি। রিলেশন কি ছিল? 4/9 অফ দি টেট্রাহেড্রাল স্প্লিটিং, যেটা আমরা কিভাবে পেয়েছি সেটা ম্যাথমেটিক্যালি এক্সপেরিমেন্টালি ডিরাইভড আছে, যে টেট্রাহেড্রাল যে স্প্লিটিং হয়, টেট্রাহেড্রাল স্প্লিটিং হয় ওটা 4/9 টাইম অফ টোটাল স্প্লিটিং ইন অক্টাহেড্রাল কমপ্লেক্স। এটা সাবস্ক্রিপ্ট আছে, হ্যাঁ। যদি টেট্রাহেড্রাল কমপ্লেক্স হয় তার ডি ব্লকের মাঝখানে যে এনার্জি গ্যাপ হবে সেটা 4/9, 4/9 মানে এখানে ডেসিমেলে আসবে। তো নিশ্চয়ই যে স্প্লিটিং অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স আছে ওটা গ্রেটার দেন টেট্রাহেড্রাল কমপ্লেক্স আছে। এবার আমরা পড়েছি যে কোঅর্ডিনেশন নাম্বার যখন 4 হয় তখন দুটো শেপ পসিবল হয়, স্কোয়ার প্লেনার আর টেট্রাহেড্রাল, রাইট? আর কোঅর্ডিনেশন নাম্বার যখন 6 হয় তখন একটাই শেপ পসিবল হয়, যেটা হচ্ছে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল। তাহলে আমরা শুধু স্কোয়ার টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল পড়ছি কেন, স্কোয়ার প্লেনার পড়ছি না কেন? বিকজ স্কোয়ার প্লেনার ফার্স্ট অফ অল তোমাদের বোর্ড আর নর্মাল সিলেবাসে নেই। স্কোয়ার প্লেনার খুবই হাই লেভেল এক্সামে আসবে, যেটা হচ্ছে তোমার ডব্লিউবিজেই তো এখনো আসেনি, বাট যেই অ্যাডভান্স বা যেই মেইনস লেভেলে যদি খুব টাফ পেপার হয় তখন হয়তো আসবে। তো যখন পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে লাস্টে আমি স্কোয়ার প্লেনারটা ডিসকাস করব। ভেরি রেয়ার কোয়েশ্চেন হয়, মোস্টলি আমাদের সিলেবাসে টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল আছে। বাট যেহেতু আমরা এখানে জিওমেট্রি ওরিয়েন্টেড অর্ডার লিখবো, তাহলে জিওমেট্রি ওরিয়েন্টেড অর্ডার সব থেকে বেশি এনার্জি যে হবে এটা কোথায় হবে? এটা স্কোয়ার প্লেনারের ভেতরে হবে। হাইয়েস্ট এনার্জি স্প্লিট হবে সিএফএসসি অর্ডার লিখছি আমরা। যদি আমরা সিএফএসসি অর্ডার লিখি তাহলে হাইয়েস্ট এনার্জি স্প্লিট হবে স্কোয়ার প্লেনার, তারপর হবে অক্টাহেড্রাল, আর লাস্টে হবে টেট্রাহেড্রাল। তো একটা তো ম্যাথমেটিক্যাল রিলেশন আমরা জানি যে অক্টাহেড্রাল ইজ ইকুয়ালস টু 9/4 টাইমস টেট্রাহেড্রাল। তো আমরা দেখছি এটা 9/4 মানে গ্রেটার দ্যান 1, তাহলে নিশ্চয়ই অক্টাহেড্রাল গ্রেটার আছে টেট্রাহেড্রালের। তাহলে স্কোয়ার প্লেনারের কিভাবে ডিসাইড করছি? তো স্কোয়ার প্লেনার আর অক্টাহেড্রালের রিলেশন হয় 1.3 টাইমস অফ ডেল অক্টাহেড্রাল। তো এখান থেকে প্রুভ হচ্ছে ম্যাথমেটিক্যালি যে স্কোয়ার প্লেনারের এনার্জি হায়ার আছে। তো জিওমেট্রির হিসাবে স্কোয়ার প্লেনার কমপ্লেক্সের মধ্যে স্প্লিটিং বেশি হয়, ডি ব্লক বেশি দূরে থাকে, এনার্জি গ্যাপ বেশি হয়। আর টেট্রাহেড্রালের মধ্যে T2G EG এর মধ্যে গ্যাপ কম হয় অ্যাজ কম্পেয়ার টু অক্টাহেড্রাল।
রাইট? তো এবার কিভাবে এখানে কোয়েশ্চেন হতে পারে, তোমাকে ধরো তিনটে কমপ্লেক্স দিয়েছে, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3। এবার তুমি ভিবিটি থেকে হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করবে। যদি তুমি হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করো, তুমি কি জানবে? ফর এক্সাম্পল ধরে নাও, আমি কোয়েশ্চেনের ফরম্যাট বলছি এখানে। তো ধরে নাও তোমাকে কমপ্লেক্স দিয়েছে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2 আর কমপ্লেক্স 3। এবার তুমি ভিবিটি শিখেছো, তুমি ভিবিটি রুলস অ্যাপ্লাই করবে। ভিবিটি রুল অ্যাপ্লাই করে ধরো এটার তুমি পেলে sp3d2, রাইট? নেক্সট তুমি এর হাইব্রিডাইজেশন পেলে sp3, আর এর তুমি হাইব্রিডাইজেশন পেলে dsp2, রাইট? এবার দেখো sp3 আর dsp2 কখন হবে? যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়। তো নিশ্চয়ই এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4 আছে, এই কমপ্লেক্সে কোঅর্ডিনেশন নাম্বার 4, এটা নিশ্চয়ই কোঅর্ডিনেশন নাম্বার 6 আছে। এবার তোমাকে জিজ্ঞেস করছে যে CFSC এর অর্ডারে, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জির অর্ডারে তুমি তিনটে কমপ্লেক্সকে অ্যারেঞ্জ করো। তাহলে তুমি তিনটে কমপ্লেক্সকে অ্যারেঞ্জ কিভাবে করবে? তুমি জানো যে sp3d2 থেকে যে শেপ হবে সেটা অক্টাহেড্রাল হবে, sp3 থেকে যে শেপ হবে সেটা কি হবে? টেট্রাহেড্রাল হবে। আর dsp2 থেকে যে শেপ হবে সেটা স্কোয়ার প্লেনার হবে। আর এই রুলটা যেহেতু তুমি জানো, তুমি এখানে সিএফএসসি এর অর্ডার সেট করতে পারবে। তো আমরা জানি স্প্লিটিং কার মধ্যে সব থেকে বেশি হবে? স্কোয়ার প্লেনার। তো তোমার কারেক্ট অর্ডার হবে কমপ্লেক্স নাম্বার 3। তারপর কার মধ্যে হবে? অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল কি আছে? কমপ্লেক্স 1, টা হবে 1। আর তারপর হচ্ছে কমপ্লেক্স 2। কমপ্লেক্স 2 কি আছে? টেট্রাহেড্রাল, যার মধ্যে সব থেকে কম স্প্লিটিং হয়। তাহলে কারেক্ট অর্ডার হবে 3, 1, 2। তো এখানে তোমাকে এক্স ওয়াই জি যাও কমপ্লেক্স দিক, তুমি বিবিটি জানো, তুমি বিবিটি অ্যাপ্লাই করে আগে হাইব্রিডাইজেশন করবে, তারপর তুমি সিএফএসসি এর অর্ডারে এটাকে অ্যারেঞ্জ করবে। কারোর ডাউট থাকলে জিজ্ঞেস করো। যারা অবভিয়াসলি লাস্ট ক্লাস দেখে এসছো তারাই বুঝতে পারবে। তো সেম লজিকে আমি একটা কোয়েশ্চেন করব, যেটা আইএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে বোর্ডসে। তো এখানে আইএসসি প্রিভিয়াস ইয়ার বোর্ডের যদি আমরা কোয়েশ্চেন করি অন দ্য বেসিস অফ দি কনসেপ্ট অফ জিওমেট্রি, তাহলে দিয়েছে COCl6 আর COCl4। COCl6 and COCl4, এখানে হচ্ছে 4 মাইনাস আর 2 মাইনাস। আর বলছে এদের মধ্যে সিএফএসসি কাদের মধ্যে বেশি হবে আর কেন? বেসিক্যালি কোয়েশ্চেন ছিল যে COCl6 আয়ন আছে আর COCl4 কমপ্লেক্স আয়ন আছে। কোয়েশ্চেন হচ্ছে সিএফএসসি কার মধ্যে বেশি হবে, হায়ার সিএফএসসি কার হবে আর ওয়াই। এটা ওরা গিভ রিজনে জিজ্ঞেস করেছে। তাহলে এখান থেকে আমরা যদি সলিউশন করব, তাহলে সলিউশন কিভাবে করব? আগে হাইব্রিডাইজেশন হবে। কোয়েশ্চেন খুবই সোজা আছে। যদি এটা কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, তাহলে আমরা ন্যাচারালি শিওর এটাকে আমি কমপ্লেক্স 1 বলছি। তো কমপ্লেক্স 1 কোঅর্ডিনেশন নাম্বার 6 থেকে একটাই শেপ হবে, যেটা হচ্ছে অক্টাহেড্রাল। আমরা এখানে হাইব্রিডাইজেশনও ক্যালকুলেট করতে যাব না, রাইট? আর যদি সেকেন্ড ক্ষেত্রে আমরা দেখি, তাহলে এটা টেট্রাহেড্রাল আসবে। এটা যখন তুমি বিবিটি অ্যাপ্লাই করবে, বিবিটি শিখেছো সবাই, বিবিটি অ্যাপ্লাই করবে, তাহলে সেকেন্ডের রুল আসবে তোমার এখানে টেট্রাহেড্রাল, মানে এর হাইব্রিডাইজেশন আসবে sp3, আর এর আসবে sp3d2। তো আমি লিখে দিচ্ছি, এটাও বিবিটি করলাম, বাট এখানে আমি বিবিটি ইউজ করিনি। কেন? sp3 হোক বা d2 sp3 হোক, শেপ কি হবে? অক্টাহেড্রাল, বিকজ কোঅর্ডিনেশন নাম্বার 6 এর একটাই শেপ হয়, যেটা হচ্ছে অক্টাহেড্রাল, রাইট? এবার দুটোতে আমরা দেখছি যে টেট্রাহেড্রাল আছে, অক্টাহেড্রাল আছে, তাহলে নিশ্চয়ই কমপ্লেক্স 1 এর সিএফএসসি কি হবে? হায়ার হবে। তো সিএফএসসি অফ কমপ্লেক্স 1 will be greater than কমপ্লেক্স 2। রিজন কি হবে? তুমি লিখবে যে কমপ্লেক্স 1 হচ্ছে অক্টাহেড্রাল কমপ্লেক্স and CFSC splitting is higher for the octahedral fields than tetrahedral। আর তুমি ফর্মুলা থেকে রিলেশনটাও মেনশন করবে।
রিজন কি লিখবে এখানে, যে কমপ্লেক্স ওয়ান ইজ octahedral field, octahedral, and complex 2 is tetrahedral. CFSC is higher for octahedral complex. CFSC is higher for octahedral complex because আমরা জানি কি হয় রিলেশন, del T is equals to 4/9 del O. Therefore del O is greater than del T. তো এটা হচ্ছে কোয়েশ্চেনের ফরম্যাট। আমি বোর্ডে ইজি জিজ্ঞেস করেছে, এটা পি বাই কিউ আছে আইএসসি, এটাকে টাফ করার জন্য আর একটা দিয়ে দেবে ধরো স্কোয়ার প্লেনার, আর আমরা অর্ডার জানি যে সিএফএসসি কি অর্ডার আছে। রাইট, চলো নেক্সট হবে, থার্ড ফ্যাক্টর হবে ডি সিরিজ, ফ্যাক্টর নাম্বার 3। এটা সেকেন্ড ফ্যাক্টর আমরা পড়লাম জিওমেট্রি। ফার্স্ট ফ্যাক্টর ছিল অক্সিডেশন নাম্বার অফ সেন্ট্রাল মেটাল, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে জিওমেট্রি, থার্ড ফ্যাক্টর হচ্ছে ডি সিরিজ। ডি সিরিজ অফ সেন্ট্রাল মেটাল, ডি সিরিজ অফ সেন্ট্রাল মেটাল। এবার ডি সিরিজ অফ সেন্ট্রাল মেটাল বলতে কি বলে, যদি আমরা পিরিয়ডিক টেবিল দেখি তাহলে ডি ব্লকের তিনটে সিরিজ হয়। ডি ব্লকের কটা সিরিজ আছে, ডি ব্লক মেটালের তিনটে সিরিজ হয়। ফার্স্ট হয় 3D সিরিজ, এখানে 3D ফিল আপ হয়, n-1 ফিল আপ হয় 3D, এগুলো সব আমি এক্সপ্লেন করেছি প্রিভিয়াস ক্লাসেসে। নেক্সট সিরিজ হচ্ছে 4D সিরিজ, তারপর হচ্ছে 5D সিরিজ। এবার আমরা জানি 3D সিরিজ ফোর্থ পিরিয়ড থেকে স্টার্ট হয়, 3D সিরিজ স্টার্ট হচ্ছে ফোর্থ পিরিয়ড থেকে, তাহলে এটা কি হবে ফোর্থ পিরিয়ড, এটা হবে ফিফথ পিরিয়ড, আর এটা হবে সিক্সথ পিরিয়ড। রাইট, সেভেন্থ পিরিয়ডেও হয়, বাট সেভেন্থ পিরিয়ডে মোস্টলি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস হয়, তাহলে আমরা সেটা ধরছি না। তাহলে মেজরিটি ডি ব্লক এলিমেন্ট 3D 4D আর 5D সিরিজের হয়। এবার ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি দেখা গেছে যে যদি আমরা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি যদি আমরা অর্ডার দেখি, তাহলে দ্য অর্ডার ইন সিএফএসসি, অর্ডার অফ ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি কার বেশি হবে, 5D সিরিজের যদি মেটাল থাকে কমপ্লেক্সে, 5D সিরিজ সেন্ট্রাল মেটাল অ্যাটম, তাহলে তার মধ্যে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বেশি হবে। তারপর হবে 4D সিরিজ, 4D সিরিজের সেন্ট্রাল মেটাল অ্যাটম, আর তারপর হবে 3D সিরিজের সেন্ট্রাল মেটাল অ্যাটম। সো 5D সিরিজের সেন্ট্রাল মেটাল অ্যাটম, 4D সিরিজের সেন্ট্রাল মেটাল অ্যাটম, আর 3D সিরিজের সেন্ট্রাল মেটাল অ্যাটম এই অর্ডার ফলো করে। এবার আমরা 3D সিরিজ অলরেডি লার্ন করেছি, এর অ্যাটমিক নাম্বারের ট্রিক সব আমরা করেছি। 5D সিরিজ আর 4D সিরিজও আমরা জেনে যাব, বিকজ যখন আমরা ডি ব্লক এলিমেন্ট পড়বো তখন সেখানে সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, পরের চ্যাপ্টার সেটাই আছে। এবার দেখো কোয়েশ্চেন কিভাবে তোমাকে দেবে, রাইট। এবার যখনই তোমাকে এই সিরিজ থেকে ওরা কোয়েশ্চেন দেবে, এটা ন্যাচারালি আন্ডারস্টুড যে ওরা গ্রুপ সেম রাখবে,
সেম গ্রুপের, সেম গ্রুপ, মানে গ্রুপ নাম্বার চেঞ্জ করবে না, বিকজ এখানে শুধু পিরিয়ড চেঞ্জ হচ্ছে। বিকজ 5D সিরিজ কোন পিরিয়ডের আছে? 6 পিরিয়ড। 4D সিরিজ হচ্ছে 5th পিরিয়ড, আর 3D সিরিজ হচ্ছে 4th পিরিয়ড। 4D সিরিজ 5th আর 3D সিরিজ 4th। এবার দেখো একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, এটা জেই কোয়েশ্চেন আছে। এখানে এইভাবে দিয়েছে, সিএফএসসির অর্ডার, তোমাকে কারেক্ট সিএফএসসির অর্ডার বলতে হবে। 4টে অপশন আছে, আমি জাস্ট কমপ্লেক্স গুলো লিখছি। CONH3 3+, নেক্সট দিয়েছে RH H2O 6 3+, আর ইরিডিয়াম H2O 6 3+। এবার এখানে দেখো তিনটের সেন্ট্রাল মেটাল, হোয়াট আর দ্য 3 সেন্ট্রাল মেটাল? এখানে হচ্ছে কোবাল্ট, এটা হচ্ছে রোডিয়াম, এটা হচ্ছে ইরিডিয়াম। এরা কোন গ্রুপকে বিলং করে? এরা গ্রুপ নাম্বার 9 কে বিলং করে। যদি পিরিয়ডিক টেবিলের আমরা গ্রুপ 9 দেখি, তাহলে গ্রুপ নাম্বার 9-এ, আর ডি ব্লক স্টার্ট হয় 4th পিরিয়ড থেকে, আমি বলেছিলাম। সো গ্রুপ নাম্বার 9-এ 4th পিরিয়ডে কোবাল্ট হবে, 5th পিরিয়ডে কি হবে? RH, রাইট। আর 6th পিরিয়ডে হবে তোমার ইরিডিয়াম। এবার 4th পিরিয়ডে কোবাল্টের কাছে কি আছে? 3D। 5th পিরিয়ডে রোডিয়ামের কাছে কি আছে? 4D। আর 6th পিরিয়ডে ইরিডিয়ামের কাছে আছে 5D, রাইট, এটা আছে। এবার দেখো সিএফএসসি অর্ডারের লজিকে 5D সিরিজ এলিমেন্টের সিএফএসসি কি হবে? বেশি হবে। তো এটা 5D আছে, এটা 4D, আর এটা 3D। সো কারেক্ট অর্ডার এইভাবে যাবে, রাইট। তো এই কোয়েশ্চেন গুলো এইভাবে তোমাকে সলভ করতে হবে ফ্যাক্টরস এর ওপর। এবার আমরা তো শুধু পয়েন্ট লিখেছি অর্ডারের, কেন এই অর্ডারটা ফলো হয়, কেন 5D সিরিজের সিএফএসসি বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু 3D এন্ড 4D, তার রিজনটাও আমরা লিখবো। চলো ডান। নেক্সট আমরা লিখবো রিজন, যে কেন এটা 5D সিরিজের আগে হবে, আর তারপর তোমার 4D সিরিজ হবে, আর তারপর 3D সিরিজ হবে। তো এখানে আমরা রিজন লিখবো। তো এই অর্ডারে আমরা রিজনটা স্পেসিফাই করব যে কেন এটা, বিকজ গিভ রিজনস এ আসতে পারে কিছু, যে 5D সিরিজের সিএফএসসি ইজ গ্রেটার দেন 3D এন্ড 4D, এক্সপ্লেন হোয়াই। সো এভরিথিং, বিকজ ইনঅর্গানিকের থিওরি আছে, সো সব জিনিসের তোমাকে রিজন ক্লিয়ার থাকতে হবে। এখানে রিজন লিখবে, আমি ডিকটেট করছি। 5D elements have 5D elements have higher 5D series element have higher first ionization energy, first ionization energy ব্র্যাকেটে IE1। 5D elements have higher first ionization energy than 3D and 4D elements, than 3D and 4D series elements. 5D series elements have higher first ionization energy than 3D and 4D series elements because number 1, greater nuclear charge, first reason। second reason হচ্ছে weak shielding, weak shielding of 4f electron, weak shielding of 4f electrons in 5D
series elements in 5D series elements. Next, third reason, metal metal bonding is higher, is more common হবে, is more common, is more common in 5D series, is more common in 5D series when compared to 3D and 4D series. When compared to 3D and 4D series. When compared to 3D and 4D series. আচ্ছা, এবার দেখো এখানে কি আমরা লিখলাম এটা এক্সপ্লেন করব। এবার একদম বেসিক কনসেপ্ট হচ্ছে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে সিএফএসসি জিনিসটা হয় কেন, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি কি, যে একদম সবসময় এটাই মাথায় রাখবে সিএফএসসি যখনই হচ্ছে, যে সিএফএসসি মানে কি, যে ডি ব্লক ভেঙে যাবে, ডি ব্লক ভেঙে গিয়ে এদের মাঝখানে যে এনার্জি হবে, আমরা এইভাবে ভেঙেছি ডি ব্লক, এটা অক্টাহেড্রালের জন্যই করছি, এইভাবে ভেঙেছি, তো ডি ব্লক ভেঙে যাচ্ছে, ডি ব্লক ভেঙে গিয়ে এদের মাঝখানের যে এনার্জি গ্যাপ আছে সেটাকেই আমরা বলছি সিএফএসসি। এবার কোয়েশ্চেন হলো এই সিএফএসসি মানে ফার্স্ট অফ অল আসছে কেন, এর মানে ডি ব্লক ভাঙছে কেন, তার রিজন খুবই সিম্পল আছে, যে রিপালশন অফ ইলেকট্রনস, রিপালশন অফ ইলেকট্রন। এবার রিপালশন অফ ইলেকট্রন কাদের মাঝখানে হচ্ছে, যে লাইগেন্ড আসছে আর যে মেটেল আছে তাদের মাঝখানে হচ্ছে। এর মানে যদি আমার সেন্ট্রাল মেটেলের মধ্যে ইলেকট্রন ডেনসিটি যদি বেশি হয়, মানে নেগেটিভ চার্জের ডেনসিটি যদি বেশি হয়, আর যদি এখানে লাইগেন্ড আসছে যে তার কাছে নিজের ইলেকট্রন আছে, মানে নেগেটিভ চার্জ, এরও নেগেটিভ চার্জ বেশি আর এটাও নেগেটিভ নিয়ে আসছে, তাহলে নেগেটিভ নেগেটিভের মাঝখানে কি হবে, রিপালশন হায়ার হবে, আর রিপালশন হায়ার হলে কি হবে, বেশি সিএফএসি হবে, ডি ব্লকটা স্প্লিট হয়ে যাবে। তো এখানে আমরা কি বোঝালাম এই রিজনে, যে যারা 5D সেন্ট্রাল মেটেল হয় তাদের ভেতরে ইলেকট্রন ডেনসিটি বেশি হয়, মানে পার ইউনিট যে অ্যাটমিক রেডিয়াস আছে, পার ইউনিট রেডিয়াসের মধ্যে ইলেকট্রন ডেনসিটি কি হবে, বেশি হবে, মানে খুব কম এরিয়ার মধ্যে অনেক বেশি ইলেকট্রনের কি আছে, প্রেজেন্স আছে, যে কারণে কি হচ্ছে 5D সিরিজের ইলেকট্রন ডেনসিটি বেশি থাকার ফলে ইলেকট্রন রিপালশন বেশি হচ্ছে, আর ইলেকট্রন রিপালশন বেশি হলে কি হবে, এটা এইভাবে তোমার স্প্লিট হবে, সিএফএসসি যে গ্যাপ হবে বেশি হবে। তো এখানে যদি আমি 5D সিরিজ রাখি, ওদের গ্যাপ কি হবে, ডি ব্লকের মধ্যে সব থেকে বেশি হবে, তারপর 4D, তারপর 3D। সিএফএসসি ইজ নাথিং বাট গ্যাপ বিটুইন ডি ব্লক, আর এই গ্যাপ বিটুইন ডি ব্লক কিভাবে ক্রিয়েট হয়, রিপালশন অফ ইলেকট্রনস, কাদের মাঝখানে রিপালশন হবে, বিটুইন সেন্ট্রাল মেটাল অ্যান্ড বিটুইন তোমার লাইগেন্ড, যেটা আমরা এখানে ইউজ করছি, বিকজ লাইগেন্ড ডোনার হয়, নিজের ইলেকট্রন ডোনেট করছে, আর সেন্ট্রাল মেটালের মধ্যে নেগেটিভ চার্জ হয়, তাহলে নেগেটিভ নেগেটিভের মাঝখানে কি হবে, রিপালশনের জন্য সিএফএসসি তোমার গ্রেটার হবে। এবার কেন ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে, তার আমরা রিজন লিখেছি যে উইক শিল্ডিং হয়, বিকজ 5D ইলেকট্রন লাস্টে থাকে, আগে 4f হয়। এবার আমরা জানি 4f ইলেকট্রনের শিল্ডিং পাওয়ার ভালো না, মানে এখানে 4f থাকা সত্ত্বেও 5Dর ওপর নিউক্লিয়াসের যে কন্ট্রোল আছে ওটা স্ট্রং আছে, যে কারণে কি হবে, এই 5D ইলেকট্রনের অরবিটকে নিউক্লিয়াস নিজের কাছে পুল করবে, আর খুবই ছোট্ট অ্যাটমের মধ্যে কি হবে, অনেক বেশি ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হয়ে যাবে, রাইট। তো এটা তোমাদের বুকে একটাই পয়েন্ট আছে, আমি এখানে তিনটে পয়েন্টে এটাকে ভেঙে লিখিয়েছি। তো এনসিইআরটি তে তো এগুলো লেখা নেই, বাট আইএসসি স্টুডেন্টদের বুকে আমি চেক করলাম শুধু 4f এর পয়েন্টটা আছে, বাট আনসারটাকে গুছিয়ে এইভাবে লিখতে হবে বোর্ডসে। চলো, এটা হলো থার্ড ফ্যাক্টর। এবার এই ফ্যাক্টর গুলোর ওপরেই তুমি প্রচুর এমসিকিউ দেখতে পাবে, যেগুলো তোমার অবজেক্টিভ সেকশনে আসে এবং জেইই তে আসে, রাইট। লাস্ট ফ্যাক্টর হবে নেচার অফ লাইগ্যান্ডস, ফ্যাক্টর নাম্বার 4। যদি কেউ বুঝতে না পারো প্লিজ জিজ্ঞেস করবে, আমি আবার এক্সপ্লেন করবো।
ফ্যাক্টর নাম্বার 4, নেচার অফ ligands. নেচার অফ লাইগ্যান্ডস। এবার এখানে আমরা বিবিটি তে লাইগ্যান্ডের অর্ডারটা পড়িনি, আমরা স্ট্রং এন্ড উইক কিভাবে ডিসাইড করেছি যে যারা যারা কার্বন আর নাইট্রোজেন ডোনার আছে তাদেরকে আমরা স্ট্রং কনসিডার করব, আর যাদের মধ্যে তোমার আদার অ্যাটমস আছে তাদেরকে উইক কনসিডার করব। তো সেখানে আমরা, বিকজ আমরা হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করছিলাম, তো পেয়ারিং কারা করাবে স্ট্রং আর পেয়ারিং কাদের ক্ষেত্রে হবে না উইক। বাট এখানে আমাদেরকে যখন সিএফএসসি এর অর্ডার লিখতে দেবে সেখানে স্ট্রেংথ অফ লাইগেন্ড খুবই ম্যাটার করবে, রাইট? তো এখানে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, মানে अगेन ডি ব্লকের কার বেশি স্প্লিট হবে সেটা কে ডিসাইড করবে? স্ট্রেংথ অফ লাইগেন্ড, ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি না। যত বেশি লাইগেন্ডের স্ট্রেংথ হবে অত বেশি কি হবে, আমরা অত বেশি ডি ব্লকের মধ্যে স্প্লিটিং দেখতে পারবো। এবার দেখো এখানে আমরা, বিকজ আমাদেরকে একটা সিরিজ জানতে হবে, এখানে আমরা বিবিটির কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারবো না। কিভাবে পারবো না? দেখো সিও, আমি জাস্ট এটা কপি করবে না, সিও NH3 এটা দিলাম একটা কমপ্লেক্স, রাইট? আর একটা কমপ্লেক্স দিলাম সিও CN6 3-। এবার যদি আমাদেরকে বলে এদের মধ্যে স্প্লিটিং কার বেশি হবে, এবার দেখো এখানে নাইট্রোজেন ডোনার, এখানে কার্বন ডোনার, আমরা বিবিটি তে পড়েছি এরা দুজনই স্ট্রং, কিন্তু এদের ভেতরে আমরা কিভাবে ডিসাইড করব সেটার জন্য আমাদেরকে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ লাগবে। এবার এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা কি জিনিস? আমরা লাইগেন্ডের স্ট্রেংথ, মানে কারা বেশি পেয়ারিং করাতে পারবে সেই অর্ডারটা স্পেকট্রোকেমিস্ট্রি থেকে আমরা পেয়েছি, আর সেই সিরিজটা তোমাদেরকে মনে রাখতে হবে, রাইট? সিরিজটা মনে রাখার নিমোনিক ট্রিকও আমি বলে দেবো, রাইট? তোমরা যদি নিজেরও তৈরি করতে পারো করবে, রাইট? কিন্তু সিরিজের মধ্যে যাবার আগে আমরা আগে একটা ট্রিক ইউজ করব, যদি আমাদের এমসিকিউর মধ্যে এই ট্রিকটা অ্যাপ্লাই করা যায় তাহলে খুবই ভালো হবে। যেরকম হচ্ছে, একটা ট্রিক আমরা ইউজ করতে পারি যে যদি কার্বন ডোনার থাকে তার স্ট্রেংথ আমরা আগে রাখবো, তারপর নাইট্রোজেন ডোনার, তারপর অক্সিজেন ডোনার, আর তারপর হবে তোমার হ্যালোজেন ডোনার, এক্স মানে হ্যালোজেন ডোনার। তো যদি ধরে নাও তোমাকে সিএফএসসি অর্ডার দিয়েছে, তার মধ্যে কার্বন নাইট্রোজেন অক্সিজেন ডোনার আছে, রাইট? তাহলে তুমি কার্বন ডোনারকে হায়ার রাখবে, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর হ্যালোজেন। প্রবলেম কোথায় হবে? ধরে নাও আমাদেরকে এরকম দিল, নিকেল আর অক্সালেট দিয়েছে, রাইট, আর একটা দিয়েছে নিকেল অ্যান্ড ওয়াটার। এবার এখানে তুমি এই ট্রিক ইউজ করতে পারবে না। কেন পারবে না? বিকজ ওয়াটারের মধ্যেও অক্সিজেন ডোনার হয়, অক্সালেটের মধ্যেও অক্সিজেন ডোনার হয়। তো এখানে দেখো, এখানে এবার করা যাবে না, এখানে তোমাকে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ লাগবে। তো স্পেকট্রোকেমিক্যাল সিরিজ যদি তুমি মনে রাখতে পারো খুবই ভালো, বাট অনেক সময় কি হয়, তুমি দেখবে যে তোমাকে 4টে কম্পাউন্ড দিয়েছে যেখানে একটা কার্বন, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন, একটা হ্যালোজেন। তাহলে সিরিজ না মনে করে তুমি ডাইরেক্টলি এই ট্রিক ইউজ করে তুমি সিএফএসসি এর অর্ডার, মানে কাদের মধ্যে স্প্লিটিং বেশি হবে কাদের মধ্যে কম, সেটা তুমি ইজিলি প্রিডিক্ট করতে পারবে। বাট অ্যাপার্ট ফ্রম এভরিথিং, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আমাদেরকে পড়তে হবে, ওটা একদমই অ্যাভয়েড করা যাবে না, রাইট? তো আমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ, যেটা স্ট্রেংথ অফ লাইগ্যান্ড কে বোঝাবে, স্পেকট্রোকেমিক্যাল সিরিজ এটা কি বলবে? স্ট্রেংথ অফ লাইগ্যান্ড। যেটা স্ট্রেংথ অফ লাইগ্যান্ড কে বোঝাবে, রাইট? এখানে আমরা একদম উইক থেকে স্টার্ট করব আর একদম স্ট্রং এ যাব, রাইট? সো এটা হলো উইক, এই দিক থেকে উইক, আর একদম স্ট্রং এ যাব। ফার্স্ট হবে হ্যালোজেন্স, আয়োডিন, ওপরে এগুলো মাইনাস চার্জ, ব্রোমিন, SCN, Cl মাইনাস, S মাইনাস, F মাইনাস, OH মাইনাস, অক্সালেট 2 মাইনাস, লাস্টে ওয়াটার, রাইট? এবার ওয়াটারের পর এদিকে স্পেস নেই ন্যাচারালি, তো আমি এদিকে আসবো, NCS, EDTA, NH3,
NO2 CnCO, এটা হচ্ছে অর্ডার। তো এর মানে সব থেকে স্ট্রং কে হচ্ছে CO, কার্বনাইল, খুবই স্ট্রং। এবার নর্মালি আমরা কি ধরি, ওয়াটারের পর যারা হয় সবাইকে স্ট্রং ধরি, ওয়াটারের আগে যারা ইনক্লুডিং ওয়াটার ওগুলোকে উইক ধরি। তো আমরা উইকনেস থেকে স্ট্রেংথের দিকে যাচ্ছি, রাইট? ওয়াটারের পর মোস্টলি আমরা এদেরকে স্ট্রং ধরি, ওয়াটারের আগে এদেরকে আমরা উইক ধরি। এরা উইক হলো আর ওয়াটারের পরে এরা স্ট্রং হচ্ছে। এবার কোয়েশ্চেন হলো এটাকে মনে রাখবো কিভাবে। আমি একটা ট্রিক বানিয়েছি, ইউজ করতে চাইলে করতে পারো। ইন্ডিয়ান ব্রাদার scanned for chlorine and sulfur, scanned for chlorine and sulfur, found out oxalate water, right? So এখানে ইন্ডিয়ান ব্রাদারের আইটা হচ্ছে অবভিয়াসলি আয়োডিন, বি ইন্ডিকেট করছে ব্রোমিন, স্ক্যানের SCN ইন্ডিকেট করছে SCN। আমি ক্লোজার ওয়ার্ডস আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, অবভিয়াসলি ক্লোরিন Cl, সালফার, chlorine and sulfur as the name suggests, right? Found is for fluorine, out is for OH, and oxalate again আমি দিয়েছি because O থেকে OH and oxalate is directly indicating oxalate and water is indicating the chemical symbol H2O, right? So Indian brothers scan for chlorine and sulfur, found out oxalate water. This is one. And the second line is Nix Edgar Amod in North Canada and Colombo. It doesn't have to make sense as long as the work is done, right? Nix obviously is indicating NCS, right? Edgar very close to EDTA, amode ammonia, in is En, north is NO2, Canada is Cn, and Colombo is CO. So Indian brothers scanned chlorine sulfur, found out oxalate water, Nix Edgar Amodin, North Canada and Colombo. If you have something better, please go for it. If you don't like it, you don't have to learn whatever I'm telling you. You can choose your own, create your own mnemonic. As long as it's not a slang or vulgar, you can use that. Okay. এবার কোয়েশ্চেন হলো এই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ কি বোর্ডের জন্য মনে রাখতে হবে? ইয়েস, ইউ হ্যাভ টু লার্ন দিস বিকজ এনসিইআরটির মধ্যে কোয়েশ্চেন আছে, আইএসসির নূতনের মধ্যে কোয়েশ্চেন আছে এটাকে ইউজ করে। এবার যখন তুমি ধরো সামহাও যে তুমি স্পেকট্রোকেমিক্যাল সিরিজ ভুলে যাচ্ছ, তুমি একবার দেখবে কোয়েশ্চেনে এই ট্রিকটা অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা, যে কার্বন ডোনারের স্ট্রেংথ বেশি, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর হ্যালোজেন। এই ট্রিক কখন অ্যাপ্লাই হবে না? যদি তোমাকে দুটো কার্বন ডোনার দিয়ে দেয়, তাহলে তুমি এটা সলভ করতে পারবে না, রাইট? যেরকম ধরো কোয়েশ্চেনের মধ্যে ইডিটিএ আছে আর তোমার NO2 আছে, তাহলে এটা হবে না বিকজ ইডিটিএ এর মধ্যেও নাইট্রোজেন ডোনার আছে আর NO2 এর মধ্যেও নাইট্রোজেন ডোনার আছে। সো ইন দিস কেস তোমাকে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মনে রাখতে হবে, এটা ছাড়া কোনো অপশন নেই। ইম্পর্টেন্ট, লার্ন ইট প্লিজ। If you have any doubts, please ask. পুরোটার মধ্যে শুধু ফর আর অ্যান্ড গুলো নেই, ঠিক আছে? ফর এক্সক্লুডেড আছে আর অ্যান্ড ইজ এক্সক্লুডেড, rest everything else will form a compound. Sorry, a ligand. So let us solve a question যেখানে strength of ligand use হবে।
কোয়েশ্চেন হচ্ছে COF6 3 minus CONH3 6 3 plus COH2O6 3 plus COCN6 3 minus, এই চারটেকে আমাদের অ্যারেঞ্জ করতে হবে ইন অর্ডার অফ CFSC, ইন অর্ডার অফ CFSC, ডিক্রিজিং অর্ডার ম্যাক্স টু মিনিমাম। এবার এখানে আমরা যাও ফ্যাক্টর আগে পড়েছি, তিনটে ফ্যাক্টর আগে পড়েছি, সেগুলো অ্যাপ্লিকেবল হবে না। কেন অ্যাপ্লিকেবল হবে না? এখানে সেন্ট্রাল মেটালে সবার মধ্যে অক্সিডেশন নাম্বার কি আছে? +3। তাহলে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে না, তাহলে অক্সিডেশন নাম্বারের ফ্যাক্টর অ্যাপ্লিকেবল হবে না। সবার মধ্যে কোঅর্ডিনেশন নাম্বার 6, মানে সবাই কি আছে? অক্টাহেড্রাল, তাহলে জমেট্রিও ফ্যাক্টর না এখানে, বিকজ সবার জমেট্রি সেম। নেক্সট হচ্ছে সেন্ট্রাল মেটাল কোন সিরিজ কে বিলং করে? সেন্ট্রাল মেটাল সবার মধ্যে 3D কে বিলং করে, এটার মধ্যেও 3D কে বিলং করে, এটার মধ্যেও 3D কে বিলং করছে, এটার মধ্যেও 3D। তাহলে 3D ডি সিরিজ ম্যাটার করছে না, অক্সিডেশন নাম্বার ম্যাটার করছে না, আর তোমার অক্টাহেড্রাল মানে জমেট্রিও ম্যাটার করছে না। তো আলটিমেটলি ফোর্থ ফ্যাক্টর থেকে কোয়েশ্চেনটা সলভ হবে, বিকজ এখানে সিএফএসসি পুরোপুরি কার উপর ডিপেন্ড করবে? স্ট্রেংথ অফ লাইগেন্ডের ওপর এখানে সিএফএসসি ডিপেন্ড করছে, বিকজ আদার থ্রি ফ্যাক্টরস আর কনস্ট্যান্ট। সো strength of ligand will decide the order of CFSC, because other factors কি হয়ে গেছে? এখানে constant হয়ে গেছে। Other factors are constant. A very similar question has been asked in WebG, I think এখানে একটা EDT আর একটা oxalate ছিল, right? Other factors are constant. বলো। 4 2 3 1, 4 2 3 1, yes, very good, 4 2 3 1। এবার এখানে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা দেখতে পারি যে CN সব থেকে স্ট্রঙ্গার আছে, সো 4। তারপর আমরা দেখবো অ্যামোনিয়া 2, তারপর ওয়াটার 3, আর হ্যালোজেন আছে ফ্লোরিন, লাস্টে হবে হ্যালোজেন, সরি এখানে আছে ওয়াটারের পর, তাহলে কি হবে এখানে? 1, 4 2 3 1, ভেরি গুড। এবার এখানে ভেরি গুড অভিনন্দন। যদি এখানে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা জানতাম না, ধরে নাও ফর এক্সাম্পল, এবার দেখো এখানে কি আছে? কার্বন ডোনার, দেখো এখানে ট্রিকটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এটা কি আছে? কার্বন ডোনার, এখানে হচ্ছে নাইট্রোজেন ডোনার, এখানে হচ্ছে অক্সিজেন ডোনার, আর এখানে হচ্ছে তোমার হ্যালোজেন ডোনার। আমরা পুরো বড় স্পেকট্রোকেমিক্যাল তোমার সিরিজ মনে রাখার আগে আমরা একটা ট্রিক বলেছিলাম যে কার্বন ডোনার স্ট্রঙ্গার হবে, তারপর নাইট্রোজেন ডোনার, তারপর অক্সিজেন ডোনার, তারপর হ্যালোজেন ডোনার। এখানে ট্রিক অ্যাপ্লিকেবল হয়ে গেছে, বিকজ ডোনার অ্যাটম সবার মধ্যে কি আছে? আলাদা আছে, রাইট? বাট যদি এখানে ধরো ওয়াটার থাকতো আর অক্সালেট থাকতো, তাহলে এই ট্রিক অ্যাপ্লিকেবল হতো না, বিকজ ওয়াটারের মধ্যেও অক্সিজেন ডোনার আছে আর অক্সালেটের মধ্যে অক্সিজেন ডোনার, তাহলে দ্য ট্রিক উড হ্যাভ ফেল্ড। সো সব জায়গায় ট্রিক হবে না, তোমাকে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মনে রাখতে হবে। দিস ইজ ওয়ান অফ দ্য কোয়েশ্চেন যেখানে ট্রিক অ্যাপ্লিকেবল হয়ে গেছে, রাইট? সো এটা হলো আমাদের সিএফএসসি এর ফ্যাক্টর রিলেটেড কোয়েশ্চেন, যেখান থেকে গিভ রিজনস, এমসিকিউ, অর্ডার এইগুলো আসবে। তো তুমি কোনো স্ট্যান্ডার্ড বইয়ের যদি তুমি এমসিকিউ ওপেন করো, তুমি সিএফএসসি এর সবকটা এমসিকিউ পারবে। যদি না পারো, অবভিয়াসলি আই এম দেয়ার টু সলভ ইওর ডাউটস, রাইট? নেক্সট আমরা করব একটা ক্যালকুলেশন অ্যাসপেক্ট থাকে সিএফএসসি, সেটা আমরা করব ক্যালকুলেশন ইন সিএফএসসি। আর ক্যালকুলেশন আমাদের অক্টাহেড্রাল কমপ্লেক্সের বেশি আছে। So calculation of CFSC. আমাদের সিলেবাসে শুধু অক্টাহেড্রালের ক্যালকুলেশন আছে। সো ইন অক্টাহেড্রাল ফিল্ড
আমরা যে ফর্মুলা মনে রাখবো সেটা হচ্ছে CFSC x into 0.6 del naught plus y into minus 0.4, এটা অ্যাকচুয়ালি ডেল নট না, এটা ও, এটা ইন্ডিকেট করছে অক্টাহেড্রাল ফিল্ডের CFSC। ডেল নট অবভিয়াসলি জানো কি হয়, CFSC অফ অক্টাহেড্রাল ফিল্ড, মানে অক্টাহেড্রাল ফিল্ডে কি হয়, ইজি ওপরে থাকে আর T2G তলায় থাকে। সো ইজি আর T2G এর মধ্যে যে গ্যাপ হয় টোটাল এনার্জির, সেটাকে আমরা ডেল নট বলি, রাইট। আর লাস্টে হবে প্লাস প্লাস 2 ইন্টু পি। এবার এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু কি আছে, এক্স হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন ইজি সেট, নাম্বার অফ ইলেকট্রন ইন ইজি সেট, ওয়াই হবে নাম্বার অফ ইলেকট্রন ইন T2G সেট, রাইট। আর পি হবে difference in number of pair between degenerate and EG-T2G configuration। কিভাবে সলভ করতে হয় দেখে এখন কমপ্লিকেটেড মনে হবে, কটা এক্সাম্পল করব, খুবই ইজি আছে এটা, রাইট। এক্স হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন ইজি সেট, ওয়াই হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন T2G সেট, পি হচ্ছে ডিফারেন্স ইন নাম্বার অফ ইলেকট্রন পেয়ার, আর কাদের মাঝখানে ডিফারেন্স, বিটুইন ডিজেনারেট অ্যান্ড EG and T2G কনফিগারেশন। টিটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পেয়ারিং এনার্জি। পেয়ারিং এনার্জি। চলো এখানে আমরা কি করব, আচ্ছা ডি এর কটা ইলেকট্রনিক কনফিগারেশন পসিবল হয়, ডি এর কটা ইলেকট্রনিক কনফিগারেশন পসিবল হবে, 10টা ইলেকট্রনিক কনফিগারেশন পসিবল হবে। 10টা ইলেকট্রনিক কনফিগারেশন পসিবল হবে, D1 D2 D3 D4 D5 D6 D7 D8 D9 D10, রাইট। তো আমরা এক একটা করে সব ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাপ্লাই করব, রাইট। চল ক্যালকুলেশন অফ CFSC। ফার্স্ট হবে নাম্বার 1, যেখানে আমরা কনফিগারেশন কি ধরছি, D1। তো আগে ডিজেনারেট ছিল, ডিজেনারেট মানে ইকুয়াল এনার্জি, রাইট, এর মধ্যে এটা। এবার যদি আমরা স্প্লিটিং করি তাহলে কি হবে, ইজি ওপরে, বারবার এখন আমাদেরকে এটাই আঁকতে হবে, সো ডোন্ট বি লেজি, ইজি ওপরে আর T2G তলার, এটা কি হবে T2G আর এটা হবে ইজি, রাইট। তো একটাই ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন কোথায় পড়বো, লোয়ার এনার্জি থেকে সবসময় আমরা এনার্জি ফিল আপ করি, তাহলে একটা ইলেকট্রন এখানে পড়বো। তো স্প্লিট হয়ে গেলে আগে যেটা D1 এখানে ছিল, লাইগেন্ড আসার পর স্প্লিটিং এর পর ইলেকট্রনটা কোথায় চলে গেছে, ইন T2G। তাহলে এবার আমরা যদি এর CFSC ক্যালকুলেট করব, CFSC, তো ফর্মুলা কি আছে, x ইন্টু প্লাস 0.6 del naught plus 1 into minus 0 point, sorry, y into minus 0.4 del naught plus 2 into p, right। এক সেকেন্ড, ফর্মুলা আমি কি লিখেছি, 2 into, এক সেকেন্ড, ওটা 2 হবে না, ওটা n into p হবে,
ফর্মুলা, ওটা প্লিজ একটু কারেকশন করো, ওটা n ইন্টু পি হবে, 2 ইন্টু পি হবে না, n ইন্টু পি হবে। n না, এক্স ওয়াই আছে না, ওটাকে z করে দাও, সব থেকে বেস্ট, z ইন্টু পি। আর যেখানে এটা লিখেছো যে ডিফারেন্স বিটুইন, ওই পার্টটা ফর্মুলার তলা যেটা লিখেছো নাম্বার অফ পেয়ার্স, ডিফারেন্স ইন নাম্বার অফ পেয়ার্স, ওটা অ্যাকচুয়ালি জেড আছে। তো জেডটা যেটা ডিফারেন্স ইন নাম্বার অফ পেয়ার্স, সেটা জেড, ঠিক আছে। জেড, জেড হচ্ছে ডিফারেন্স ইন নাম্বার অফ পেয়ার্স, আর পিটা হচ্ছে পেয়ারিং এনার্জি। স্লাইড কারেকশন প্লিজ। রাইট। আচ্ছা, এবার এখানে এক্স কি ছিল, নাম্বার অফ ইলেকট্রনস ইন ইজি, আর y কি আছে, নাম্বার অফ ইলেকট্রনস ইন T2G, রাইট। তো এবার যখন আমরা CFSE ক্যালকুলেট করব, নাম্বার অফ ইলেকট্রনস ইন ইজি কি আছে, 0, তাহলে এটা 0 ইন্টু 0.6 ডেল নট, প্লাস নাম্বার অফ ইলেকট্রনস ইন T2G 1, 1 ইন্টু মাইনাস 0.4 ইন্টু ডেল নট, প্লাস, আচ্ছা এখানে তো কোনো পেয়ারই নেই যে আমি দুটো পেয়ারের মধ্যে সেপারেট করব, রাইট। জেড ভ্যালিউ কি দেবে, এখানে যদি দুটো পেয়ার থাকে আর এখানে যদি একটা পেয়ার থাকে, তাহলে 2 মাইনাস 1, 1 হতো জেড, বাট এখানে কোনো পেয়ারিংই হচ্ছে না, তাহলে জেড এর ভ্যালিউ কি হয়ে যাবে, 0 ইন্টু পি। তাহলে এটাকে যখন আমরা সলভ করব, তাহলে সিএফএসসি এর ভ্যালিউ আসবে মাইনাস 0.4 টোটাল স্প্লিটিং, রাইট, ডেল নট। তো এটা কি বোঝাচ্ছে, যে নর্মালি স্প্লিটিং এনার্জি কি হয়, ডেল নট, বাট এখানে স্প্লিটিং এনার্জি কি আছে, 40% অফ দি টোটাল, মানে এখানে ডেল নট কি আছে, কম আছে, রাইট, মাইনাস 0.4 ডেল নট হবে এটার। চলো নেক্সট, সেকেন্ড কেস D2। D2 কেন আমরা সব কেসেস এর ক্যালকুলেট করছি, লাস্টে জানতে পারবে যে অ্যাপ্লাই কিভাবে করবে। এবার এখানে D2, তো নর্মালি যখন লাইগেন্ড নেই তখন কনফিগারেশন কি হচ্ছে, এটা D2। এবার লাইগেন্ড চলে এসছে, তাহলে কি হবে, স্প্লিটিং হবে রিপালশন হয়ে, স্প্লিটিং হলে কি হবে, ওপরে EG আর তলায় কি হবে, T2G, এইভাবে হবে, রাইট। এবার এখানে দেখো দুটো ইলেকট্রন 1 2, তো 1 2 হলে এখানে একটা এখানে একটা, লোয়ার এনার্জি। এবার আমরা CFSC ক্যালকুলেট করবো, এবার পুরো ফর্মুলাটা আমি লিখছি না। তো अगेन EG এর মধ্যে 0 আছে, তাহলে কি হবে, 0 ইন্টু প্লাস 0.6 ডেল নট, প্লাস T2G এর মধ্যে এবার দুটো আছে, তাহলে 2 ইন্টু মাইনাস 0.4 ডেল নট, প্লাস z এর ভ্যালিউ अगेन 0, বিকজ এখানেও কোনো পেয়ার্স হয়নি, এখানেও কোনো পেয়ার্স হয়নি, তাহলে এখানে এবার CFSC এর এনার্জি কি হবে, CFSC এর এনার্জি হবে মাইনাস 0.8 ডেল নট, এটাই আনসার। যদি তোমাকে ডেল নট এর ভ্যালিউ দিয়ে দেয়, তাহলে তুমি ওখানে পুট করে CFSC এর এক্সাক্ট ভ্যালিউ ক্যালকুলেট করে নেবে। কিভাবে থাকবে, ইফ দ্য টোটাল CFSC অফ অক্টাহেড্রাল ইজ 200, তাহলে D1 কনফিগারেশনের কি হবে, তাহলে 200 ইন্টু 0.1, যা ভ্যালিউ হবে সেটা। লাস্ট টাইম একটা কোয়েশ্চেন দেখবো, রাইট। চলো নেক্সট কেস 3, কেস 3 না, থার্ড কেস, যেটা হবে D3। তো D1 টা আমি সরাচ্ছি, থার্ড D3, এখন অব্দি পেয়ারিং এর কোনো ব্যাপার আসবে না, D1 D2 D4 থেকে আমাদের স্টার্ট হবে কনসেপ্ট, বাট আমি সব কটারই করাবো। এবার তিনটে 1 2 3 T2G এর মধ্যে, তিনটে EG এর মধ্যে একটা, আচ্ছা এদের একটা কনফিগারেশন যদি আমরা লিখবো, কনফিগারেশন কি হবে, কনফিগারেশন হবে এইভাবে লিখবো, T2G EG 0 T2G 2, মানে এই যে D2 স্প্লিট হওয়ার পর কনফিগারেশন কি হয়ে গেছে, EG 0 T2G 2। আচ্ছা T2G আগে লিখবো, লোয়ার এনার্জি আছে, সো T2G 2 EG 0। এখানে কনফিগারেশন কি হবে, তিনটেই ইলেকট্রন কোথায় চলে গেছে, T2G এর মধ্যে, তাহলে কি হবে, T2G 3 EG 0। এবার আমরা CFSC ক্যালকুলেট করব, তো CFSC ক্যালকুলেশন হবে আবার 0 ইন্টু মাইনাস 0.6 ডেল নট, প্লাস 3 ইন্টু মাইনাস 0.4 ডেল নট, প্লাস 0 ইন্টু পি, তো আসবে মাইনাস 1.2
ডেল নট, বিকজ ইজির মধ্যে একটাও ইলেকট্রন ঢোকেনি, তাই 0 × -0.6, এখানে তিনটে ইলেকট্রন ঢুকেছে 3 × -0.4, আর এখনো পেয়ারিং এর মধ্যে কোনো ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না, এখানেও কোনো পেয়ার নেই, এখানে কোনো পেয়ার নেই যে আমরা ডিফারেন্সিয়েট করব, তাই z এর ভ্যালুও কি হবে 0। আর D3 এর কেসে আমাদের CFSE আসবে -1.2 ডেল নট। আর কনফিগারেশন কি হবে এখানে আফটার স্প্লিটিং, T2G3 Eg 0। চলো এবার হচ্ছে তোমার ফর D4, এবার D4 এর জন্য স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ড ম্যাটার করবে। D1 D2 D3 ম্যাটার করে না স্ট্রং ফিল্ড আছে কি উইক ফিল্ড আছে, CFSE ভ্যালু সেম থাকবে, রাইট? কিন্তু D4 থেকে ম্যাটার করবে। কেন ম্যাটার করবে সেটা আমরা দেখবো। চলো D4, D4, রাইট? এবার D4 এর ক্ষেত্রে এটা আমরা এবার ম্যাটার করবে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড আর উইক ফিল্ড লাইগ্যান্ড। কেন ম্যাটার করবে? তো D4 এর মধ্যে আমরা করব ইন প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড বা সিম্পলি SFL, স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড আছে। তো এবার লাইগ্যান্ড আসার আগে কনফিগারেশন কে ভালো করে এখানে বুঝবে, এটা ক্লিয়ার হলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 1 2 3 4 5, সরি 4টে ইলেকট্রন, রাইট? এরকম। এবার লাইগ্যান্ড আসলে কি হবে, ডি ব্লক স্প্লিট হয়ে যাবে। অক্টাহেড্রাল করছি, তাহলে অক্টাহেড্রালে কিভাবে স্প্লিট হবে, Eg, আর তলায় কি হবে T2G, রাইট? এবার স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড আছে, আমরা কি পড়েছি যে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড সবসময় কি করায়, প্যারিং। তো এবার যখন আমরা T2G কে ফিল আপ করবো, T2G কে ফিল আপ করবো 1 2 3, ওপরে যাব না, এবার এখানে কি হয়ে যাবে, প্যারিং হয়ে যাবে। ইজি ফোর্থ ইলেকট্রন যাওয়া উচিত ছিল ইজি, বাট এখানে কি আছে, স্ট্রং ফিল্ড লাইগ্যান্ডের ইনফ্লুয়েন্স আছে। আর স্ট্রং ফিল্ড লাইগ্যান্ডের ইনফ্লুয়েন্স হলে কনফিগারেশন কি হয়ে যাবে, T2G4 Eg 0। তো এখানে কি হয়ে গেল, প্যারিং, T2G4 Eg 0। তাহলে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড কি করায়, প্যারিং করায়, রাইট? নর্মালি আমরা স্ট্রাকচার অফ অ্যাটমে কি পড়েছি, অফ বব প্রিন্সিপাল আর হোনস রুলে কি হয় যে আমরা সব হাফ অরবিটালকে একটা করে দেব ইলেকট্রন, কিন্তু এখানে T2G যখন একটা করে ফিল হয়ে যাচ্ছে, আমরা স্ট্রং ফিল্ড লাইগ্যান্ডের প্রেজেন্সে এখানেই প্যারিং করিয়ে দিচ্ছি। এবার দেখো CFSE এর ক্যালকুলেশন কি হবে, আবার Eg 0, তাহলে 0 × 0.6 প্লাস 4 × -0.4 ডেল নট প্লাস, এবার দেখো এখানে একটাও পেয়ার নেই, এখানে একটা পেয়ার আছে, তাহলে 1 - 0 কি হবে 1, একটা পেয়ারের ডিফারেন্স আমরা পাচ্ছি, তাহলে 1p। তাহলে এবার আনসার হবে -1.6 ডেল নট প্লাস 1p, প্লাস 1p, বা শুধু p লিখতে পারো। pটা ইন্ডিকেট করছে যে একটা পেয়ার আছে, মানে একটা পেয়ারিং এনার্জি বেড়ে গেছে, বিকজ আগে কমপ্লেক্সের মধ্যে পেয়ার ছিল না। স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড আসলো, ডি ভেঙে গেল, আর ভাঙার পর T2G এর মধ্যে একটা পেয়ারও তৈরি হয়ে গেছে। সেম D4 এর কনফিগারেশন যদি আমি উইক ফিল্ড লাইগ্যান্ডে করি, যদি ধরে নাও D4 এর সঙ্গে মেটালের D4 আছে আর তার সঙ্গে উইক ফিল্ড লাইগ্যান্ড আছে, তো উইক ফিল্ড লাইগ্যান্ডে প্যারিং হয় না, বিকজ এটা আমরা বিবিটি তে আগে পড়েছি। তো D4 1 2 3 4, সরি এক্সট্রা হয়ে গেছে। এবার এখানে স্প্লিটিং হবে Eg and T2G, এবার ফিলিং করবে। সো 1 2 3 4, সো 1 2 3, এবার আর প্যারিং হবে না, বিকজ উইক ফিল্ড লাইগ্যান্ডে প্যারিং হয় না, নো প্যারিং। তাহলে এবার তুমি কি হবে, তোমার ফোর্থ ইলেকট্রন চলে যাবে Eg তে। তো এবার যদি উইক ফিল্ড লাইগ্যান্ড থাকে, তাহলে কনফিগারেশন কি হয়ে যাচ্ছে, T2G3 Eg 1,
রাইট? তো কনফিগারেশন চেঞ্জ হয়ে গেল, দেখো লাইগেন্ড থাকলে T2G4 Eg0, উইক ফিল্ড থাকলে T2G3 Eg1। এবার এখানে সিএফএসসি এর ভ্যালুও আলাদা হয়ে যাবে, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এ ভ্যালু আলাদা হয়ে যাবে। কিভাবে দেখো, এখানে এবার একটা ইলেকট্রন চলে এসছে 1 ইনটু 0.6 ডেল নট, বিকজ ইজির মধ্যে এবার একটা ইলেকট্রন আছে, তো এখানে 1 বসাতে হবে, প্লাস 3 ইন্টু -0.4 ডেল নট, প্লাস এবার এখানে জিরো পেয়ারিং হবে, বিকজ এখানেও কোনো পেয়ার নেই আর এখানেও কোনো পেয়ার নেই, তাহলে ডিফারেন্স ইন পেয়ারিং কি হবে, জিরো, তো জিরো পি। এবার যখন এখানে সলভ করব 1 ইন্টু 0.6 ডেল নট, প্লাস এটা হয়ে যাবে -1.3 ডেল নট, প্লাস মাইনাসে কি আসবে, -0.6 ডেল নট, -0.6 ডেল নট আসবে সেকেন্ড কেসে। এবার দেখো আমরা বলেছি যে স্ট্রং ফিল্ড লাইগেন্ডে যে ম্যাগনিটিউড হবে সেটা গ্রেটার হবে, স্প্লিটিং এর দেখো ম্যাগনিটিউড কি আছে, গ্রেটার আছে, উইক ফিল্ড লাইগেন্ডে ম্যাগনিটিউড কি হয়ে গেছে, কম হয়ে গেছে, স্প্লিটিং এনার্জি কি হবে, কম হবে, এখানে গ্যাপটা কি হবে, বেশি হবে প্রেজেন্স অফ লাইগেন্ডে। তো সব সময় D4 আছে একটা ভ্যালু হবে, নট নেসেসারি, D4 থেকে লাইগেন্ডের প্রেজেন্স ম্যাটার করে। D1 D2 D3 তে ম্যাটার করছে না কেন, বিকজ D1 এ এখানে তুমি একটা ইলেকট্রন ভরছো, D2 তে এখানে, D3 এখানে। পেয়ারিং এর ব্যাপার কখন হবে, যখন তিনটের বেশি ইলেকট্রন হবে তবে তো তুমি পেয়ারিং বা নট পেয়ারিং চেক করবে। সো D1 D2 D3 ম্যাটার করে না স্ট্রং ফিল্ড আছে কি উইক ফিল্ড আছে, ওখানে লাইগেন্ডের প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স ডাজ নট অল্টার দি সিএফএসসি। বাট D4 থেকে কি হয়, লাইগেন্ডের প্রেজেন্স তোমার কি হয়, অল্টার করে, রাইট? নেক্সট আমরা কেস দেখবো D5। এবার D5 তোমরা নিজে পারবে। আচ্ছা, D4 এ একটা জিনিস আমরা বলি যে যখন স্ট্রং ফিল্ড লাইগেন্ড হয়, স্প্লিটিং বেশি হয়, তো আমরা বলবো স্প্লিটিং এনার্জি ইজ গ্রেটার দেন পেয়ারিং এনার্জি ইন কেস অফ স্ট্রং ফিল্ড লাইগেন্ড। উইক ফিল্ড লাইগেন্ডে স্প্লিটিং কম হয়, তো আমরা বলি স্প্লিটিং এনার্জি ইজ লেস দেন পেয়ারিং এনার্জি। চলো নেক্সট D5। এবার D5 D6 তোমরা ইজিলি এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে সলভ করতে পারবে, তো আমি D5 টা সলভ করব। So let us solve D5। যারা নিজের থেকে পারবে সলভ করতে, সলভ করে আমাকে আনসার বলতে পারো স্ট্রং ফিল্ড আর উইক ফিল্ডের, মানে যারা জেগে অনেস্টলি ক্লাস করছো তাদেরকে বলছি। অনেক স্টুডেন্ট আছো যারা অনলাইনে থাকো কিন্তু ইনস্টাগ্রাম স্ক্রল করে যাও, ক্লাসে থাকো না। চলো D5, D5 কনফিগারেশন। তো ফার্স্ট এবার এখান থেকে কেসেস হবে। স্ট্রং ফিল্ড লাইগেন্ড, স্ট্রং ফিল্ড লাইগেন্ডের কি আমরা বলি যে স্প্লিটিং বেশি হবে, তো স্প্লিটিং এনার্জি গ্রেটার দেন পেয়ারিং এনার্জি। চলো, স্ট্রং ফিল্ড লাইগেন্ড, আগে লাইগেন্ড আসার আগে এটা কি ছিল, ডিজেনারেট, মানে পাঁচটা ইলেকট্রন এভাবে প্রেজেন্ট ছিল। স্ট্রং ফিল্ড লাইগেন্ড এসছে, তাহলে এটা স্প্লিট হয়ে গেছে, এইদিকে হবে ইজি আর এইদিকে হবে T2G, রাইট? ইজি আর এদিকে T2G। এবার স্ট্রং ফিল্ড লাইগেন্ডে ফিলিং হবে, দেখো 1 2 3। হ্যাঁ বলো। কেস 5 এ হ্যাঁ -2 ডেল নট প্লাস 2p আসবে, একবার ক্যালকুলেশন চেক করবে অভিনন্দন। -2 ডেল নট প্লাস 2p হবে, স্বর্ণবর রাইট, কারেক্ট হয়েছে স্বর্ণবর, ভেরি গুড স্বর্ণবর, একবার চেক করো। এবার স্ট্রং ফিল্ডে এখানেই আমরা পেয়ারিং করব, তাহলে এখানেই কি হবে, পেয়ারিং হবে 1 2, দেখো পাঁচটা ইলেকট্রনের পেয়ারিং হয়েছে। তো এখানে কনফিগারেশন কি হবে, T2G এর মধ্যে পাঁচটা ইলেকট্রন, ইজি এর মধ্যে জিরো, তো T2G 0, সরি T2G5 ইজি 0, এটা আসবে কনফিগারেশন। এবার আমরা ফর্মুলা জানি, আমি এবার এইভাবে লেফট রাইটে করছি, ফর্মুলা জানি যে ডেল নট, সরি সিএফএসসি -2 ডেল নট, তাহলে এখানে কি হবে 0 ইন্টু
0.6 হবে, বিকজ ইজি তে কোনো ইলেকট্রন ঢোকেনি স্ট্রং ফিল্ড লাইগ্যান্ডের প্রেজেন্সে। প্লাস 5টা ইলেকট্রন আছে, সো 5 ইন্টু -0.4 ডেল নট, প্লাস এবার দেখো পেয়ারিং এর ডিফারেন্স, এখানে কোনো পেয়ারিং নেই, এখানে দুটো পেয়ার আছে, তাহলে ডিফারেন্স কি আছে 2, তাহলে 2 ইন্টু পি। এবার 5 ইন্টু 0.4 কি হবে, -2 ডেল নট প্লাস 2p, এটা হবে কারেক্ট আনসার। আর উইক ফিল্ডে, বলো, উইক ফিল্ডে জিরো আসছে, -1.2 আর 1.2, রাইট রাইট, জিরো আসবে, ভেরি গুড, জিরো আসবে। উইক ফিল্ড লাইগ্যান্ডে আমরা কি বলবো, পেয়ারিং এনার্জি গ্রেটার দেন স্প্লিটিং এনার্জি। 1 2 3 4 5, এখানে ইজি C2G, তাহলে আগে 5টা ছিল, তারপর এখানে উইক ফিল্ড তো পেয়ারিং হবে না, 1 2 3 4 5। এবার CFSC 2 ইন্টু প্লাস 0.6 প্লাস 3 ইন্টু -0.4 ডেল নট প্লাস 0p, বিকজ এখানেও পেয়ার নেই এখানেও পেয়ার নেই, তো 0p হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে +1.2 ডেল নট আর -1.2 ডেল নট আসবে, আর এটা কি হবে 0 ডেল নট, মানে এখানে জিরো ভ্যালু আসছে, এখানে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এর ভ্যালু 0 আসছে, রাইট। এবার এই ভ্যালু গুলোর কি মানে আছে এটা আমরা অ্যাপ্লিকেশনস এ দেখবো, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন অফ সিএফএসসি দেখছি, রাইট। নেক্সট D6, প্লাস 2p, প্লাস 2p হবে না, বিকজ 2p, বিকজ দেখো D6, D6, তো এখানে পেয়ারিং করলাম D6, এবার স্ট্রং ফিল্ড লাইগ্যান্ডে 6টা ইলেকট্রন ফিল আপ হবে, 1 2 3 4 5 6। তো পি এর ভ্যালু কি হবে, আমরা ডিফারেন্স চেক করি, হয়েছে কটা, তিনটে, আগে কটা ছিল, একটা, সো 3 - 1 না 2, ইট ইজ দ্য ডিফারেন্স ইন নাম্বার অফ পেয়ার্স, আর ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়ে যাবে T2G6। ক্লিয়ার হয়েছে স্বর্ণব, ডিফারেন্স ইন নাম্বার অফ পেয়ার্স, অভিনন্দন, ক্লিয়ার। তাহলে এখানে again EG 0, T2G এখানে যাবে 6, তো 6 into 2.4 minus 2.4 plus 2p, difference in pair is 2, right, এটা D6 হলো, আমি একটার মধ্যেই চেঞ্জেস করছি। নেক্সট উইক ফিল্ড লাইগ্যান্ড, তো উইক ফিল্ড লাইগ্যান্ডে এবার প্রথম পেয়ারিং আমরা দেখতে পাবো উইক ফিল্ডে, সো 1 2 3 4, 5টা ইলেকট্রন তুমি ফিল আপ করে দিয়েছো, আবার তুমি তলায় আসবে, ফার্স্ট পেয়ার তুমি নিচে অ্যাড করবে, রাইট। এবার এখানে যখন আমরা ক্যালকুলেশন করব, সো ক্যালকুলেশনের মধ্যে T2EG এর মধ্যে দুটো ইলেকট্রন 2, T2G এর মধ্যে 4টে ইলেকট্রন 4। এবার এখানে পেয়ারিং কি হবে দেখো, পরে একটা পেয়ার আর আগে একটা পেয়ার, 1 - 1 0, তো এখানে পেয়ারিং 0 হবে, ডিফারেন্স ইন পেয়ার, রাইট, তো 0p। এবার 2 ইন্টু 0.6 প্লাস 1.2, 4 ইন্টু -4, এটা হবে -1.6, তো এটা আনসার আসবে -0.4 ডেল নট। আর 0p আমরা লিখি না, তো 0 হয়ে গেছে, রাইট, সো এটা হবে -0.4 ডেল নট। রাইট, D7 এর স্ট্রং ফিল্ড উইক ফিল্ড ক্যালকুলেট করো ফর D7।
যখন পুরো D10 অব্দি হয়ে যাবে আমরা লাস্টে একটা খুব সুন্দর একটা কনক্লুশন পাবো। চলো D7 আমি করছি। D7 স্ট্রং ফিল্ড লাইগেন্ড, আগে থেকে এরকম প্রেজেন্ট হবে 7টা ইলেকট্রন। এবার স্ট্রং ফিল্ডে 1টা 2টো 3টে, আবার পেয়ারিং হবে 4টে 5টা 6টা, আর ইজিতে 7 নম্বর ইলেকট্রনটা যাবে, রাইট? তাহলে কনফিগারেশন কি হয়ে যাবে, T2G6 EG1, রাইট? নিট স্টুডেন্ট যারা আছো তোমাদের এই কনফিগারেশন বেসড প্রচুর কোয়েশ্চেন হবে, যে একটা কমপ্লেক্স গিভেন আছে, স্ট্রং ফিল্ড আছে, D7 আছে, তার স্প্লিটিং কনফিগারেশন কি হবে, T2G61 T2G5 EG2 এরকম জিজ্ঞেস করে প্রচুর, ঠিক আছে? আচ্ছা, CFSC আমরা চেক করব। CFSC EG এর মধ্যে একটা ইলেকট্রন আছে 1 ইন্টু পয়েন্ট প্লাস 0.6, আর T2G এর মধ্যে এখনো 6টা আছে 6 ইন্টু 0.4, তাহলে এটা হয়ে যাবে। আচ্ছা, পেয়ারিং কি হবে এখানে, পেয়ারিং এনার্জি মানে Z এর ভ্যালু কি হবে, 1, ভেরি গুড, 3 মাইনাস 2 1, ভেরি ভেরি গুড। তাহলে এটা হবে 0.6, আর এটা হবে মাইনাস 2.4 ডেল নট, 0.6 ডেল নট, এটা হবে মাইনাস 1.8 ডেল নট প্লাস 1p। ভেরি গুড গাইস। এখানে নেক্সট D7 ফর উইক ফিল্ড লাইগেন্ড, D7। এবার উইক ফিল্ড লাইগেন্ডে আগে প্যারিং হবে না, তো ফিল আপ করলাম প্রথম ইলেকট্রন 1 2 3 4 5, তারপর 6 আর 7। তো এইভাবে কনফিগারেশন কনফিগারেশন কি হবে, T2G5 EG2, কনফিগারেশনস আর ভেরি ইম্পর্টেন্ট, T2G5 EG2। তো এখানে 2 ইন্টু ইজি, জাস্ট এখানে 5 হয়ে যাবে। আর এখানে এখনো জেড এর ভ্যালু 0 হবে, বিকজ পেয়ারিং এর পর স্প্লিটিং এর পরও দুটো পেয়ার আর আগে দুটো পেয়ার, সো 2 মাইনাস 2 0, রাইট? তো এটা তো 1.2 হবে, আর এটা হয়ে যাবে 2, এটা হবে মাইনাস 8, মাইনাস 8 ডেল নট, মাইনাস 8 ডেল নট হবে এনার্জি। এই যে তোমরা এই যে 10খানা কেসেস করছো, এটা অ্যাকচুয়ালি 10খানা সেপারেট নিউমেরিক্যাল সলভ করছো, বিকজ যখন তোমাকে কোয়েশ্চেন দেবে ওরা কমপ্লেক্সে তুমি জাস্ট কনফিগারেশন বের করবে আর এই জিনিসটাই করবে। তো বেসিক্যালি তুমি 10টা পসিবল, দেখো 10টা কনফিগারেশনই পসিবল হবে, বিকজ ডি ব্লক এলিমেন্ট হবে এখানে মেটাল, রাইট? তো D1 D2 D3 D4 D5 D6 D7 D8 D9 D10, তো তোমার 10টা অল পসিবল কেসেস, এর বাইরে কোনো তোমার CFSC পসিবলই হবে না। চলো নেক্সট D8, D8 স্ট্রং ফিল্ড লাইগেন্ড, আগে এখানে 6টা পেয়ার হবে, তাহলে 7 8 এরকম হবে, T2G EG2, রাইট? তো EG হবে এখানে 2 ইন্টু 0.6, T2G এখানে হবে 6, again 6 ইন্টু 0.4, তাহলে এটা যাবে 1.2 ডেল নট মাইনাস 2.4, আর পেয়ারিং এর ভ্যালু কি হবে 0, বিকজ এখানেও 3টে আর এখানেও 3টে আছে, তো জেড এর ভ্যালু হবে 0, আর এখানে আনসার আসবে মাইনাস 1.2 ডেল নট, আর পিটা আর লিখবো না বিকজ এটা 0 হয়ে গেছে, মাইনাস 1.2 CFSC অফ অক্টাহেড্রাল বা টেল নট, আমি এখানে এটা বলছি, রাইট? নেক্সট D8 উইক ফিল্ড, তো আগে 1টা 2টো 3টে 4টে 5টা, আবার প্যারিং 6টা 7টা 8টা, 8 নম্বর প্যারিং এইভাবে হবে, তাহলে কনফিগারেশন কি হয়ে যাবে, T2G6 EG2। তো এখনো EG2 আছে, জাস্ট এখানে 6 করব, তো 6 ইন্টু মাইনাস 4, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস 2.4, আর ভ্যালু সেম চলে আসবে, দেখো 1.2 ডেল নট, এখানেও কি হবে মাইনাস 1.2 ডেল নট। এর মানে আবার আমরা D1 D2 D3 মতন হয়ে গেছে, যে এবার দেখো D8 এ স্ট্রং ফিল্ড হোক চাই উইক ফিল্ড হোক, কনফিগারেশন আলাদা হবে, কিন্তু CFSC এর ভ্যালু কি হবে তোমার সেম আসবে,
CFSE এর ভ্যালু কি হবে, সেম হবে, রাইট? CFSE এর ভ্যালু এখানে কি হয়ে যাবে, সেম। কনফিগারেশন, ও সরি, কনফিগারেশনও সেম আছে, রাইট? T2G6 and EG2, রাইট? কনফিগারেশনও সেম হবে, T2G6 and EG2, রাইট? কনফিগারেশনও এক্স্যাক্টলি সেম আছে, রাইট? নেক্সট D9 আর D10 তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা এটা ট্রাই করবে। D9 আর D10 এর জন্য একটা পেজ ছেড়ে দাও। আমি নেক্সট কনক্লুশন লিখবো যে আমরা যখন ক্যালকুলেশন অফ CFSE করলাম, সো ক্যালকুলেশন অফ CFSE এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে D1, D2, D3 স্ট্রং ফিল্ড লাইগেন্ড, উইক ফিল্ড লাইগেন্ড ম্যাটার করে না, CFSE ও কি আসছে, সেম। আর তোমার যে T2GEG কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশনও কি আসছে, সেম আফটার স্প্লিটিং, রাইট? তারপর আমরা দেখলাম D4, D5, D6 আর D7 এর জন্য স্ট্রং ফিল্ড লাইগেন্ড, উইক ফিল্ড লাইগেন্ড ম্যাটার করে। এখানে SFL, WFL does not matter, does not matter। D4, D5, D6 আর D7 কনফিগারেশনের জন্য SFL, WFL weak field strong field ligand ম্যাটার করে, matters, রাইট? আর এখানে আমরা দেখবো যে CFSE সেম হবে না, CFSE is not same, আর কনফিগারেশনও not same, কনফিগারেশনও সেম হবে না, হলো পয়েন্টস, কনফিগারেশনও সেম হবে না। আবার D8 থেকে আমরা দেখলাম যে আবার সেম হয়ে গেছে, D8, D9, D10 এখানেও তোমার SFL হোক যায় WFL হোক এটা ম্যাটার করে না, আর CFSE আর ইলেকট্রনিক কনফিগারেশন সেম হবে। সো अगेन SFL, WFL does not matter, right? CFSE is same, electronic configuration ও কি আছে, সেম, ইলেকট্রনিক কনফিগারেশনও সেম, আর CFSE ও সেম। তো এর মানে D1, D2, D3, D8, D9, D10 সেম, একটাই CFSE ভ্যালু হবে, লাইগেন্ডের কোনো ইম্প্যাক্টই হবে না। লাইগেন্ডের ইম্প্যাক্ট কাদের মধ্যে বেটার স্টাডি করা যাবে, সেন্টারে D4 থেকে D7 আমরা এখনই সলভ করে করে দেখলাম। দেখো D1, D3 স্ট্রং ফিল্ড, উইক ফিল্ড ম্যাটারই করবে না, D8 আমরা করলাম, তুমি বাড়িতে D9 আর D10 ও ট্রাই করে দেখো, এখানেও দেখবে ম্যাটার করছে না। আমরা যে চারটে ইম্পর্টেন্ট যেখানে আলাদা আলাদা ভ্যালু হয়, D4, D5, D6, D7 আমরা করলাম, রাইট? এবার লাস্ট আমি একটা কোয়েশ্চেন ডিসকাস করব, তারপর ক্লাস ওভার হবে, যে এবার এই যে আমরা ক্যালকুলেশন করলাম এটাকে আমরা অ্যাপ্লাই কিভাবে করব। একটা খুবই সিম্পল কোয়েশ্চেন থেকে আমরা অ্যাপ্লাই করব। সো কোয়েশ্চেন দিল যে ফাইন্ড CFSE ফর FE CN6 4-, এটা আমাদেরকে দিল ফাইন্ড CFSE, রাইট? এখানে আমাদেরকে CFSE ক্যালকুলেট করতে দিয়েছে। এবার অবভিয়াসলি অক্টাহেড্রাল আছে, তো ফার্স্ট কি করবে, তুমি অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করবে আয়রনের। তো x -6 -4, x এর ভ্যালু আসবে +2। এবার আয়রনের অ্যাটমিক নাম্বার 26 হয়, তাহলে কনফিগারেশন কি হবে, 3d6 4s2। আমি বলেছিলাম ট্রিক, সেকেন্ড অ্যাটমিক নাম্বার D এর হয়, আর প্রথম অ্যাটমিক ফার্স্ট ডিজিট অফ অ্যাটমিক নাম্বার S এর হয়। কিন্তু এখানে +2 স্টেটে আছে, +2 স্টেট মানে 4s থেকে দুটো ইলেকট্রন উড়ে যাবে, 4s0। দেখো কনফিগারেশন কি আসছে সেন্ট্রাল মেটালে, 3d6, রাইট? আর এখানে লাইগ্যান্ড কি আছে, স্ট্রং না উইক, CN ইজ আ ভেরি স্ট্রং লাইগ্যান্ড, স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড SFL। আর খাতায় দেখো তুমি এই কন্ডিশন করেছো D6 SFL,
স্ট্রং ফিল্ড লাইগেন্ড D6 করেছো, কি ছিল ভ্যালু ওখানে আমাকে বলো CFSC -র? -0.4 ডেল নট প্লাস 2p, এটা হয়ে যাবে আনসার। হ্যাঁ আচ্ছা সরি, -2.4 ডেল নট প্লাস 2p হবে আনসার। এবার এখানে তোমাকে ওটাই করে দেখাতে হচ্ছে, D6 আছে এরকম 1 2, আমি করছি না বিকজ আমি অলরেডি আগে সলভ করিয়েছি। স্কুলে এরকম ছেড়ে দেবে না যে আমি জানি এটা, তোমাকে এটা সলভ করতে হবে যে 6টা ইলেকট্রন স্ট্রং ফিল্ডে কি হবে, যেভাবে আগে স্প্লিটিং করেছো এক্স্যাক্টলি Eg T2G এখানে স্প্লিটিং করবে, ফর্মুলা লিখবে, স্টেপ জাম্প করবে না, ফর্মুলা লিখে ভ্যালু সাবস্টিটিউট করবে আর লাস্টে এই আনসারটা ক্যালকুলেট করবে। তো এইরকম তোমাকে যে কটা কমপ্লেক্স আমরা এখন অব্দি বিবিটি সবকটা মিলিয়ে শিখেছি, সবার CFSC তুমি ক্যালকুলেট করতে পারবে, বাট ইট হ্যাজ টু বি অক্টাহেড্রাল। টেট্রাহেড্রালের ক্যালকুলেশন আমাদের সিলেবাসে নেই। সো থ্যাংক ইউ সো মাচ, ক্লাস আমি এখানে এন্ড করছি।